সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। লোকের জাস্টিস ফর প্রদীপ কর বলে লোকে কানে লাগবে জাস্টিস ফর আরজি কর। আইদার এই রাজ্যে জীবন্ত মমতা ব্যানার্জি থাকবে অথবা এসআইআর থাকবে। তৃণমূল কংগ্রেসকে বলতে হবে যে জীবন্ত মমতা ব্যানার্জি আছে নাকি এসআইআর আছে। মমতা ব্যানার্জি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, তারপরে মানুষ কি করে আত্মহত্যা করে, দায়িত্ব মমতা ব্যানার্জির। সরকার দুর্নীতি করার জন্য আইন তৈরি করেছে, এরকম সরকার আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। যে 2016 সালের নিয়োগ প্রাথমিকের প্যানেল কোথায় পাওয়া যাবে? মমতা ব্যানার্জির বাড়িতে, কালীঘাটে, নবান্নে, মানিক ভট্টাচার্যের বাড়িতে, পার্থ চ্যাটার্জির বাড়িতে, পার্থ চ্যাটার্জি যে বর্তমানে যে হাসপাতালে আছে সেখানে, নাকি পার্থ চ্যাটার্জি জেলে রেখেছে? কোথায় রেখেছে প্যানেল? আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, বলুক যে সেই কমপ্লেন কোথায়, সেই অভিযোগপত্র কোথায়, সেই অভিযোগপত্রের সাপেক্ষে মমতা ব্যানার্জির পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, আদৌ কাউকে অ্যারেস্ট করেছে, আদৌ পদক্ষেপ হয়েছে কিনা। নাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদালতে মিথ্যাচার করেছে, তাকে ওরা ভালো করে জানতো যে ডিপিএসসি নেই বলে সেই ডিপিএসসিতে আমরা প্যানেল পাবলিশ করেছি। কালীঘাটের সিএ ফার্মকে দায়িত্ব দিতে হবে। টেট 2014 খুব ভালো করে এরা ধামাচাপা দিয়েছে, অতএব সিলেকশন প্রসেসটাকেও একে করতে দাও। নাম উঠে আসা, টাকার লেনদেনে উঠে আসা, এই সমস্ত কিছু উঠে এসছে এই চার্জশিটগুলোতে। টেট 2014 এখনও পর্যন্ত ফিজিক্যাল কপি পাওয়া যাচ্ছে না, মিরর ইমেজ নেই। প্রাথমিকে এসএসসির থেকে বেশি দুর্নীতি হয়েছে। এসএসসিতে তাও টেন্ডার প্রসেসে 5টা কোম্পানি পার্টিসিপেট করেছিল। প্রাথমিকের ক্ষেত্রে একেবারে রুল ফ্রেমিং থেকে শুরু করে টেন্ডারে না দিয়ে একটা বাইরের এজেন্সি নির্বাচন, সংখ্যাটা বেশি, দুর্নীতির পরিমাণটা বেশি, দুর্নীতির সংখ্যাও বেশি। যে বলছেন না যে এত রকমের দুর্নীতি, মানে একেবারে রুল ফ্রেমিংয়ের পর থেকে শুরু করে, মানে রুল ফ্রেমিং, তারপরে টেন্ডার না করে এজেন্সি নির্বাচন, যে কাজ সিলেকশন কমিটির করার কথা সেই কাজ এজেন্সিকে দিয়ে করানো, মানে অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান আইনে বলা আছে সেটা করবে সিলেকশন কমিটি। আগে সিলেকশন কমিটির জেলা ওয়াইজ নির্বাচিত হতো। জেলাতে ডিস্ট্রিক্ট ডিপিএসসি চেয়ারম্যান সহ তারা সিলেকশন কমিটির মেম্বার হতো। সিলেকশন কমিটি জেলা ওয়ার্ডই তৈরি হতো। সেই জায়গায় করলো কি না, ওটা বোর্ডের কাছে নিয়ে চলে এলো, একদম কলকাতায় নিয়ে চলে এলো। চেয়ারম্যানের জায়গায় প্রেসিডেন্ট থাকবে সেই সিলেকশন কমিটিতে, অর্থাৎ সমস্ত টাকা সেন্ট্রালি তোলা হবে। আগে ডিসেন্ট্রালাইজড ছিল, সেটা সেন্ট্রালি করলো। কেন না, টাকাটা একদম সব কলকাতায় চলে আসবে। যে এজেন্সি, বাইরে যে এজেন্সি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, কালীঘাটের সিএ ফার্ম, সে টেট 2014 ওএমআর শিট সেটার মূল্যায়ন করলো, প্রিন্টিং করলো, সেই কাজটা ভালো করে করেছে বলে সেই জন্য তাকেই আবার সিলেকশন কমিটি, মানে সিলেকশনের পুরো বিষয়টি তাকে দেওয়া হলো। সিলেকশন কমিটি যে কাজগুলো সেগুলো তাকে দিয়ে দেওয়া হলো, তাহলে আইন ভঙ্গ করা হলো। টেট 2014 এখনও পর্যন্ত ফিজিক্যাল কপি পাওয়া যাচ্ছে না, মিরর ইমেজ নেই। কী রয়েছে? এডিটেবল কপি। টেট 2014 খুব ভালো করে এরা ধামাচাপা দিয়েছে, অতএব সিলেকশন প্রসেসটাকেও একে করতে দাও। তাছাড়া তো অন্য কোনো শর্ত নেই। যদি শর্ত আরোপ করে যে টেন্ডারের মাধ্যম দিয়ে বিভিন্ন এজেন্সি থেকে তাদের মধ্যে সঠিক টেন্ডার হয়ে যদি নির্বাচিত করা হতো এজেন্সি, তাহলে এই পরিমাণ দুর্নীতি হতো না। কালীঘাটের সিএ ফার্মকে দায়িত্ব দিতে হবে। তার ফলে লেস মেরিটাস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, রিজার্ভেশন রোস্টার মেনটেন হয়নি, বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে, একাধিক ধরনের দুর্নীতি হয়েছে। সিবিআই চার্জশিটে সেটা পরিষ্কার হয়েছে, একটার পর একটা চার্জশিটে পরিষ্কার হয়েছে। সেখানে একাধিক লোকজনের নাম উঠে এসছে, একাধিক রাজনৈতিক দলের, তৃণমূল কংগ্রেসের নাম উঠে এসছে, টিএমসির নাম উঠে এসছে। ফলে এই নাম উঠে আসা, টাকার লেনদেনে উঠে আসা, এই সমস্ত কিছু উঠে এসছে এই চার্জশিটগুলোতে। চার্জশিটে নাম এসছে মানেই কিন্তু একজন দোষী সাব্যস্ত হয়ে যাননি, কিন্তু এই দোষী সাব্যস্ত করার জন্য এই ইনভেস্টিগেটিভ এজেন্সিকে তথ্য প্রমাণ দিয়ে এই ট্রায়াল সম্পূর্ণ করে তাকে দোষী প্রমাণ করতে হবে। এই কাজটা করতে হবে এবং এই কাজটা দ্রুততার সঙ্গে করতে হবে, না হলে কী হবে বলুন তো? এগুলো হচ্ছে ডকুমেন্ট ভিত্তিক একটি প্রসেস এবং এখানে কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষজন জড়িত।
যারা উইটনেস হিসেবে রয়েছে, ফলে ডকুমেন্ট যে কোনো সময় ট্যাম্পার্ড হতে পারে, উইটনেসদের ভয় দেখানো হতে পারে, এবং এরা অত্যন্ত প্রভাবশালী মানুষ। ফলে এই পদ্ধতিটা দ্রুততার সঙ্গে করতে হবে, প্রয়োজনে এই প্রভাবশালীদের কাস্টডিতে দিতে হবে। সে পদক্ষেপই হচ্ছে না, সরি টু সে। কয়েকজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে অনেকে পড়ে আছে, তাদেরকে কাস্টডিতে নিতে হবে, কাস্টডিতে নেওয়া হচ্ছে না। এই প্রসেসটা দ্রুততার সঙ্গে হচ্ছে না, ট্রায়াল সম্পূর্ণ না করে তারা দোষী সাব্যস্ত কী করে হবে? ফলে এক্ষেত্রে কিন্তু তদন্তকারী সংস্থার দায় রয়েছে, তাদেরকে কিন্তু এই পদ্ধতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। আর ওই যে প্রমাণ তো পাওয়াই গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজেরাই বলছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আপনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে 2016 সালের নিয়োগ প্রাথমিকের প্যানেল কোথায় পাওয়া যাবে? মমতা ব্যানার্জির বাড়িতে, কালীঘাটে, নবান্নে, মানিক ভট্টাচার্যের বাড়িতে, পার্থ চ্যাটার্জির বাড়িতে, পার্থ চ্যাটার্জি যে বর্তমানে যে হাসপাতালে আছে সেখানে, নাকি পার্থ চ্যাটার্জি জেলে রেখেছে? কোথায় রেখেছে প্যানেল? আপনি 2016 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া যেটা হয়েছে তার প্যানেল চান, প্যানেল দিতে বলবে এরা নিয়োগ হয়েছে এই লিস্ট, প্যানেল নেই। বলছে প্যানেল ডিপিএসসিতে টাঙিয়ে দিয়েছি, সাবমিশনে এক এক সময় এক এক রকম কথা। প্যানেল ডিপিএসসিতে টাঙিয়ে দিয়েছে, ডিপিএসসিই নেই। একটা করে চেয়ারম্যান মানে ডিপিএসসি না, ডিপিএসসি মানে একটা বডি যেখানে নির্বাচিত টিচার থাকবে, তাদের মধ্যে ইলেকশন হবে, ইলেক্টেড টিচার থাকবে, এমএলএরা থাকবে, পঞ্চায়েত সমিতির মেম্বার থাকবে, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা থাকবে। কোথায়? ছিলই না 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সময়, বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিপিএসসি ছিল না। তা আমরা তথ্য প্রমাণ সহ এবং সিঙ্গেল বেঞ্চের রায়ে সেটা প্রতিবাদ হয়েছে যে ডিপিএসসি নেই, প্রমাণ করেছি। প্যানেলকে অ্যাপ্রুভ করলো, উইদাউট অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল। এখনো পর্যন্ত আদালত বারবার জানতে চেয়েছে সিলেকশন কমিটি তৈরি হয়েছে কি হয়নি, ইন্টারভিউ বোর্ড তৈরি হয়েছে কি হয়নি, প্যানেল পাবলিশ হয়েছে কি হয়নি। এক এক সময় এক এক রকম অ্যান্সার দেয়। 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় আদালতে এসে ডিভিশন বেঞ্চে মিথ্যাচার করে গেছে, বলেছে যে যেই প্যানেলটি আপলোড করেছে সাইবার হ্যাকিংয়ের জন্য আমরা বাধ্য হয়েছি প্যানেল উইথড্র করে নিতে, দিয়ে ওই নিয়ে আমরা একটা অভিযোগপত্র দায়ের করেছি। আমি সমস্ত মামলায় ওকে খুঁজে বেড়াই যে সেই অভিযোগপত্র কোথায়। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, বলুক যে সেই কমপ্লেন কোথায়, সেই অভিযোগপত্র কোথায়, সেই অভিযোগপত্রের সাপেক্ষে মমতা ব্যানার্জির পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, আদৌ কাউকে অ্যারেস্ট করেছে, আদৌ পদক্ষেপ হয়েছে কিনা, না হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদালতে মিথ্যাচার করেছে। কোনটা ঠিক? হয় আদালতে মিথ্যাচার করেছ, না হলে মমতা ব্যানার্জির পুলিশ অভিযোগ জমা পড়া সত্ত্বেও আইদার সেটাকে ক্লোজ করে দিয়েছ, নাহলে পেন্ডিং। বলো কি অবস্থা? এখনো পর্যন্ত আপনি তার কেস নাম্বার পাবেন না। একটা অভিযোগপত্র জমা পড়লে তার তো একটা ফেট হবে, তার তো একটা ফেট দেওয়া হবে। অভিযোগপত্র যখন জমা পড়েছে তার সাপেক্ষে তুমি জিডি এন্ট্রি নাও আর এফআইআরই করো, কি করেছো সেটা এসে আদালতে বলো। মমতা ব্যানার্জিকে বলবেন সাংবাদিক সম্মেলন করে বলবে না, ওটা নিয়ে কথা বলবে না, প্যানেল নিয়ে কথা বলবে না, আদৌ সিলেকশন কমিটি তৈরি হয়েছে কি হয়নি কেউ জানে না, ইন্টারভিউ বোর্ড তৈরি হয়েছে কি হয়নি কেউ জানে না। আর এই আইন তৈরি করার ক্ষমতা যেহেতু সরকারের, সেই ক্ষমতাকে তার অপব্যবহার করে প্রথমে 2016 সালের রুল তৈরি হলো। আগে অ্যাপয়েন্টিং অথরিটি ছিল ডিপিএসসি, পরে কী করা হলো? চেয়ারম্যান ডিপিএসসি। কেন করা হলো? তার কারণ ওরা ভালো করে জানতো যে ডিপিএসসি নেই, বলে সেই ডিপিএসসিতে আমরা প্যানেল পাবলিশ করেছি। আগে ওই রুল যেদিন ফ্রেম করা হচ্ছে সেদিনও বলা হলো সিলেকশন কমিটিতে ওই ডিপিএসসি ওয়াইজ সিলেকশন কমিটি হবে, যেই পরবর্তীতে মানিক ভট্টাচার্য পেয়ে গেছে, চেঞ্জ করে দেওয়া হলো, বোর্ডের হাতে সব ক্ষমতা দিয়ে বোর্ড সিলেকশন কমিটি তৈরি করবে, সব সেন্ট্রালি টাকাটা তুলবে। পরিষ্কার, মানে একদম দুর্নীতি করার জন্য আইন তৈরি করেছে সরকার, দুর্নীতি করার জন্য আইন তৈরি করেছে। এরকম সরকার আপনি ভারতবর্ষে কোথাও, সরকার দুর্নীতি করার জন্য আইন তৈরি করে দিচ্ছে। আপনি প্রাথমিকের ওই যখন প্রথম দিকে মামলা করতাম তখন এসে বলতো রিক্রুটমেন্ট রুলসে কোথাও বলা নেই যে প্যানেল পাবলিশ করতে হবে, যদিও বলা আছে, তো পাবলিশ শব্দটা লেখা আছে, পাবলিশ করেনি। তখন এসে বলতো, আর এখন বলছে না প্যানেল পাবলিশ করেছে ডিপিএসসিতে, একাধিক মামলায় বলেছে।
বোর্ডের তরফ থেকে একাধিক মামলায় বলেছে। মানে এই যে দ্বিচারিতা, মানে যখন যদি দুর্নীতি করতে হয় না, তাহলে এরকম এই ধরনের মিথ্যা কথা বলতে হয়। একটা কোর্টে একরকম, আমি আদালত বাধ্য হয়েছিলাম আদালতে বলতে যে এদের আদালত পাল্টে গেলে এদের স্ট্যান্ড পাল্টে যায়, এক এক সময় এক এক ধরনের কথা বলে, মিথ্যাচার করে। প্রদীপ কর তার আঙুল ছিল কি ছিল না, তিনি ওই সুসাইড নোট লিখেছেন কি লেখেননি, আমি এই বিতর্কেই যাব না। পোস্টমর্টম রিপোর্টটা কোথায়? আমি এই বিতর্কেই যেতে চাইছি না। আমি বলছি দেখুন, এই রাজ্যে তো এসআইআরটা তো হবে না, এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। আইদার এই রাজ্যে জীবন্ত মমতা ব্যানার্জি থাকবে, না হলে এসআইআর থাকবে, দুটোর মধ্যে একটা থাকবে। বলুন যে কি হবে, হয় এসআইআর থাকবে, নাহলে জীবন্ত মমতা ব্যানার্জি থাকবে। মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসকে বলতে হবে এই দুটোর মধ্যে কোনটা থাকবে, কারণ তিনি বলেছেন যে আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হতে দেবো না। দেখুন, এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি পিওরলি রাজনীতি করছেন, তিনি ভোট কনসোলিডেট করতে চাইছেন। এর আগে সিএ এনআরসি করে ভোটটাকে কনসোলিডেট করে ভোটে জিতেছিলেন। এখন বুঝতে পারছেন যে এসআইআর করে যদি আবার ভোটটাকে কনসোলিডেট করতে পারি, তাহলে আবার ভোটে জিতবো। আর তৃণমূল কংগ্রেস এতদিন বালি চুরি করতো, গরু চুরি করতো, চাকরি চুরি করতো, এখন স্লোগানও চুরি করছে। অবশ্য অনেকদিন আগে থেকে শুরু করেছে এরা হাত পাকাচ্ছে। ফলে এই জাস্টিস ফর আরজি কর, লোকের জাস্টিস ফর প্রদীপ কর বলে যখন লোকে কানে লাগবে জাস্টিস, লোকে কোনো আরজি করের বিচার পেল না। লোককে মমতা ব্যানার্জি জীবন্ত থাকা অবস্থায় লোকে আত্মহত্যা করে কি করে? মমতা ব্যানার্জি জীবন্ত মানে এসআইআর হবে না। পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, আপনারা জীবন্ত মমতা ব্যানার্জি দেখছেন মানে এসআইআর হয়নি। একদিকে এই নির্বাচন কমিশনকে সরকারি আধিকারিক সাপ্লাই করছেন আর বলছেন এসআইআর হবে না, দ্বিচারিতা, মিথ্যাচার করছেন। এসআইআর একটি আইনগত প্রভিশন, এসআইআর হওয়ার মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু এসআইআর এর নাম করে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা, সেটাতে আপত্তি রয়েছে। এসআইআর নিয়ম মেনে হোক, এর আগেও হয়েছে। আর এসআইআর এমন এসআইআর হলো যে প্রশান্ত কিশোরকে, তিনি বিহারেও ভোটার থাকলেন, ভবানীপুরেও ভোটার থাকলেন। এই মমতা ব্যানার্জি যে হলো ফেক ভোটার, প্রশান্ত কিশোর নিশ্চয়ই অন্য কাউকে ভোট দেবে না। তাহলে বোঝা যাচ্ছে যে উনি একটা ফেক ভোটারের ভোট পেয়ে উনি বেসিক্যালি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর এসআইআর এমন করে করলেন যে প্রশান্ত কিশোরের দু জায়গায় নাম থেকে গেল। বিহারের ধরতে গেলে, বিহারের যদি আপনি নেতা দেখেন, লালুর ছেলে নীতিশ কুমার, এই প্রশান্ত কিশোর, তার জনসুরাজ পার্টি অনেক দিন ধরে গোটা বিহার ঘুরে বেড়ালো হেঁটে হেঁটে। তো সেই প্রশান্ত কিশোর ভোট কুশলী থেকে নেতা হয়ে হলো, যে মমতা ব্যানার্জিকে একসময় বুদ্ধি দিতেন, এখনও দেয়, আইপ্যাক, তো আইপ্যাক দেয় আর কি, তার নতুন কেউ একজন চালান কর্মকর্তা। কিন্তু প্রশান্ত কিশোর তো একসময় দিতেন। ভবানীপুরে ভোটার কেন হয়েছিলেন সে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সেই প্রশান্ত কিশোর আজকে তার দু জায়গায় নাম হলো, এমন এসআইআর হলো, এমন ভোটের নির্বাচন তালিকা এমন সংশোধন হলো। আর মমতা ব্যানার্জি বলেছিলেন 2002 সালে যখন সেই সময় এসআইআর হয়েছিল, তারপরে বলেছিলেন অনেক মানুষের নাম বাতিল হওয়ার পরে যে নতুন করে বামফ্রন্ট সরকারকে উল্টে দিয়ে নতুন করে ভোট নির্বাচিত। তো মমতা ব্যানার্জিও তো একটা ফেক ভোটারের ভোট পেয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি ফেক ভোটারের ভোট পেয়ে সে তো এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছে।